জি স্যার, হয়েছে স্যার। আচ্ছা, আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে কি, তোমরা যখন শার্লি কম্পিউটার দিয়ে ফাইবার লেন্থ অ্যানালাইসিস করতে যাবা তখন তুমি এটাকে কম্পিউটারে ভার্টিক্যালি প্লেস, হরিজন্টালি তুমি প্লেস করবা। হরিজন্টালি সবগুলো থাকবে হচ্ছে ভার্টিক্যাল স্টেজের উপরে। তুমি একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে যার উপরে তুমি ফাইবার গুলোকে হরিজন্টালি প্লেস করবা। প্লেস করার পরে তুমি একদিকে ইন পাবা, যে ইনটাকে তুমি ক্ল্যাম্প দিয়ে গ্রিপ করে টেনে নিয়ে আসবা। নিয়ে আসলে কি হবে, একটা ফাইবারের বান্ডেল তোমার কাছে চলে আসবে, যেটাকে তুমি ব্ল্যাক প্যাডের উপরে প্লেস করবা। এরপরে কি হবে, কোনো তোমার ইন্ট থাকবে না, যার জন্য একটা কম্পকে রিলিজ করে দিতে হবে, তাহলে আবার আরেকটা ইন্ট পাওয়া যাবে। এভাবে তুমি ফাইবার গুলোকে নিয়ে আসবে। এর অর্থ কি, প্রথমে লঙ্গার ফাইবার গুলো আসবে, তারপরে অপেক্ষাকৃত শর্টার, এভাবে ধীরে ধীরে ফাইবার লেন্থ কমতে থাকবে। এই ফাইবার গুলোকে তোমার হচ্ছে ছোট থেকে বড় আকারে একটা প্যাডের উপরে সাজালে যেরকম একটা ডায়াগ্রাম হবে, ঠিক এরকম একটা ডায়াগ্রাম এখানে পাওয়া যাবে। সেই ডায়াগ্রামটাকে তুমি কি করবা, ট্রেসিং পেপার দিয়ে ট্রেস করে নিয়ে আসবা। নিয়ে এসে এখন তোমার এই ডায়াগ্রামটাকে অ্যানালাইসিস করতে হবে আমাদের ডিফারেন্ট ফাইবার লেন্থ মেজারমেন্টের জন্য। এখন এখানে ফার্স্ট কাজ হচ্ছে কি, ইফেক্টিভ লেন্থ মেজার করব এখান থেকে একটা জিওমেট্রিক্যাল ওয়েতে। এই জন্য তোমার ফার্স্ট কাজ হচ্ছে কি, আমার ইনিশিয়াল ডায়াগ্রামটা ছিল কি ও এ বি, এটা হচ্ছে আমার ইনিশিয়াল ডায়াগ্রাম। এখানে আমার ও এ কে কি করব, আমি হাফ করব, অর্ধেক করে দিব। অর্ধেক করলে যে পয়েন্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে কিউ। এই কিউ থেকে আমি ও বি এর প্যারালাল রাখবো, যেটা আমার কার্ভকে গিয়ে পি প্রাইম পয়েন্টে কাট করছে। এই পি প্রাইম পয়েন্টে আমরা পি পি প্রাইম পারপেন্ডিকুলার রাখবো। এটা হচ্ছে একটা সেগমেন্ট। এই পারপেন্ডিকুলার রাখলে আমরা কি পাবো, ওপি একটা হচ্ছে সেগমেন্ট পাবো। এই ওপি সেগমেন্টটাকে আমরা 4 ভাগে ভাগ করব। 4 ভাগে ভাগ করে কে পয়েন্টটা পাবো, দেখো এখানে লেখা আছে ও কে ইকুয়াল টু ওপি বাই 4, অর্থাৎ ওপি এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে ওকে। এই কে পয়েন্টে আমরা কে কে প্রাইম পারপেন্ডিকুলার রাখবো, ঠিক আছে। এই পারপেন্ডিকুলার রাখার পর আগের নিয়মে আমরা কি করব, কে কে প্রাইম কে হাফ করব, অর্ধেক করব। এই পয়েন্টটা হচ্ছে এস। এস থেকে আমরা কি করব, আবার একটা ও বি এর প্যারালাল লাগবো, যেটা গিয়ে কার্ভকে আর প্রাইম পয়েন্টে কাট করছে। এই আর প্রাইম পয়েন্টে আমরা কি করব, আবার হচ্ছে আর আর প্রাইম পারপেন্ডিকুলার রাখবো। তাহলে আমরা কি পাবো, আবার একটা সেগমেন্ট পাবো ও আর, তাই না। এখন তোমার এই ও আর কে 4 ভাগে ভাগ করে একটা সেগমেন্ট হচ্ছে ও এল। দেখো ও এল ইকুয়াল টু ও আর বাই 4। এই ও এলটা হচ্ছে পাওয়ার পরে আমরা এল এল প্রাইম পারপেন্ডিকুলার রাখবো। এই যে এল এল প্রাইম যে লেন্থটা আছে, এই লেন্থটাই হচ্ছে আমার ইফেক্টিভ লেন্থ। কনসেপ্ট ক্লিয়ার। এল এল প্রাইম হচ্ছে আমার ইফেক্টিভ লেন্থ, আর ও এ যেটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ। ও এ হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম লেন্থ, ঠিক আছে। এখন আমাদের আরেকটা কি মেজার করতে হবে, স্টাপল লেন্থ, ঠিক কি না। স্টাপল লেন্থ মেজারের জন্য, স্টাপল লেন্থ মানে কি, এই যে তোমার যতগুলো ফাইবার আছে তাদের এভারেজ লেন্থ। এখন যেহেতু একটা ফাইবারের সঙ্গে পাশাপাশি আরেকটা ফাইবারকে প্লেস করা, কোনো ধরনের ওভারল্যাপ নাই, এজন্য আমরা যদি এই যে ও এ বি এই ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে আমরা কি পাবো, সবগুলো ফাইবার লেন্থ যোগ করলে যে ভ্যালুটা পাইতাম আমরা, সেই ভ্যালুটা এখানে পাবো, ঠিক কি না। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফাইবারের লেন্থ মেজার করে সাম করা যে কথা, আমার ও এ বি এই ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করা, একই কথা না। জি স্যার। আচ্ছা, আমরা যখন এটা পাবো, এটা মানে কি, আমার হচ্ছে সবগুলো ফাইবারের লেন্থের সামেশন। এখন তাকে যদি আমি নাম্বার অফ ফাইবার দিয়ে ডিভাইড করে দেই, অর্থাৎ ও বি দিয়ে ডিভাইড করে দেই, তাহলে কি পাওয়া যাবে, আমার ফাইবারের স্টাপল লেন্থ অথবা এভারেজ লেন্থ, মিন লেন্থ, এই জিনিসটা পাওয়া যাবে। তাহলে মিন লেন্থ ইকুয়াল টু কি দাঁড়ালো, ক্ষেত্রফল অফ ও এ বি ডিভাইডেড বাই ও বি। ও বি মানে হচ্ছে নাম্বার অফ ফাইবার,
ঠিক আছে, কারণ ওবি বরাবর আমার ফাইবার গুলোকে একটার পর একটা প্লেস করা আছে, সাজানো আছে, এর জন্য ওবি লেন্থটা হচ্ছে আমার নাম্বার অফ ফাইবার। ঠিক আছে, তাহলে দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে স্থাপন লেন্থ আর একটা হচ্ছে ইফেক্টিভ লেন্থ, ঠিক কি না? এখন তোমাদের আরেকটা জিনিস হচ্ছে সেটা শর্ট ফাইবার কন্টেন্ট। এখন শর্ট ফাইবার কাদেরকে আমরা বলতেছি? যাদের লেন্থ হাফ ইঞ্চের নিচে, অর্থাৎ 12.5 মিলিমিটারের নিচে, 12.5 থেকে তার নিচে, সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে শর্ট ফাইবার। এখন এখানে শর্ট ফাইবার কোনগুলো? এই যে তোমার আর আর প্রাইম যে লাইনটা পাইছো, এর পরে যে ফাইবার গুলো আছে, অর্থাৎ বি আর অথবা আর বি যাই বলো, এই বি আর অথবা আর বি অংশে যে ফাইবার গুলো আছে, এগুলো হচ্ছে কি আমার শর্ট ফাইবার। এখন আমরা কি জানি, শর্ট ফাইবারকে আমরা পার্সেন্টেজ হিসেবে টোটাল ফাইবারের সাপেক্ষে কত পার্সেন্ট শর্ট ফাইবার আছে এভাবে আমরা এক্সপ্লেইন করে থাকি। তাহলে দেখো তো এভাবে লেখা যায় কিনা, আর বি ডিভাইডেড বাই ও বি, অর্থাৎ শর্ট ফাইবার ডিভাইডেড বাই টোটাল ফাইবার ইনটু 100 লেখা যায়। শর্ট ফাইবার কন্টেন্ট ইকুয়াল টু আর বি মানে হচ্ছে শর্ট ফাইবার গুলো, শর্ট ফাইবারের নাম্বার ডিভাইডেড বাই টোটাল নাম্বার ও বি, টোটাল নাম্বার অফ ফাইবার ইনটু 100, পার্সেন্টেজে নিয়ে যাওয়ার জন্য 100 একটা রেশিও পাবো, রেশিওটাকে পার্সেন্টেজে নেওয়ার জন্য 100 দিয়ে প্রোডাক্ট করে দিব। এটা হচ্ছে আমার কি শর্ট ফাইবার কন্টেন্ট। স্যার এরিয়াটা শর্ট ফাইবার হলো কি এটা একটু বুঝি নাই। এটা লজিক বলতে কি, এটা হচ্ছে তোমার একটা জিওমেট্রিক্যাল অ্যানালাইসিস, বুঝতে পারছো? সাধারণত আমরা কি বলি যে 12.5 মিলিমিটারের নিচে যে ফাইবার গুলো আছে সেগুলোকে আমরা শর্ট ফাইবার বলি। আর এই যে আমরা এখানে যে কাজটা করতেছি, এটা একটা জিওমেট্রিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা ফাইবারের বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো বিচার করতেছি, বুঝতে পারছো? যেমন ইফেক্টিভ লেন্থকে আমি যখন ক্যালকুলেশন করলাম একটা জিওমেট্রিক ওয়েতে, প্রথমে ও এ কে হাফ করলাম, করে প্যারালাল আঁকলাম, এই যে কিছু স্টেজ, এটা হচ্ছে কি একটা জিওমেট্রিক্যাল ওয়ে। ঠিক এখানেও তাই, তোমার আর আর প্রাইম হচ্ছে আমরা একটা জিওমেট্রিক্যাল ওয়েতে নিয়ে আসলাম, এর বাহিরে যে ফাইবার গুলো থাকবে সেগুলো হচ্ছে শর্ট ফাইবার, আর এর সামনের দিকে যে ফাইবার গুলো থাকবে সেগুলো হচ্ছে আমার কি একসেপ্টেবল ফাইবার গুলো, বুঝতে পারছো? এটুকু তো বুঝছি, তো এরিয়াটা হলো কিভাবে ও এ বি এর এরিয়াটা শুধু শর্ট ফাইবার হলো কিভাবে স্যার? কোনটা? স্যার ও এ বি না তো, এই যে আর বি আর আর প্রাইম লাইনটা আছে না, এই আর আর প্রাইম লাইনের পরে যতটুকু আছে, অর্থাৎ আর বি এই অংশে যে ফাইবার গুলো আছে সেগুলো হচ্ছে শর্ট ফাইবার, বুঝতে পারছো? জি স্যার। আর এই লাইনটা কোথায় থেকে পাইছো? ওই যে শুরুতে যখন জিওমেট্রিক্যাল অ্যানালাইসিস করছো তখনই কিন্তু পাইছো। এই যে কে কে প্রাইমকে তুমি যখন হাফ করলা, হাফ করে যে প্যারালাল লাইন আঁকছো, এই লাইনটাই গিয়ে আর প্রাইম পয়েন্টে কাট করছে, সেখান থেকেই কিন্তু তুমি আর আর প্রাইম লাইনটা পেয়ে গেছো, বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আমরা আরেকটা ইনফরমেশন পাবো, সেটা হচ্ছে কি যে ফাইবারের ইউনিফর্মিটি কতটুকু। এই ইউনিফর্মিটি পাওয়ার জন্য আমরা এখানে যেটা বিচার করি সেটা হচ্ছে লেন্থ ডিসপারশন। লেন্থ ডিসপারশন বিচারের জন্য তোমাকে কি করতে হবে, একটু আমরা ব্যাক যাই, সেটা হচ্ছে ও আর যে আমরা সেগমেন্টটা পাইছিলাম, এই সেগমেন্টটাকে সমান 4 ভাগে ভাগ করছিলাম, মনে আছে? সমান 4 ভাগে ভাগ করছিলাম, তারই একটা ভাগ হচ্ছে ওএল, ঠিক কিনা? ওএল হচ্ছে কি ফার্স্ট কোয়ার্টাইল, তারপর হচ্ছে মাঝামাঝি সেকেন্ড কোয়ার্টাইল আছে, তোমার থার্ড কোয়ার্টাইল যেটা, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ যেটা, সেই পয়েন্টটা হচ্ছে এন। ও এন সমান তাহলে কি হবে? ও এন হবে হচ্ছে তোমার ও আর এর 4 ভাগের 3 ভাগ, ঠিক আছে? 4 ভাগের 1 ভাগে হচ্ছে এল, আর 4 ভাগের 3 ভাগে হচ্ছে এন। এই এন পয়েন্টটাকে ডিনোট করা মুভ হচ্ছে না। দেখো আমরা কি পাইছিলাম, ও আর পয়েন্টটা সেগমেন্ট একটা পাইছিলাম, এই সেগমেন্টটাকে 4 ভাগে ভাগ করছিলাম, 4 ভাগের একটা ভাগ কি, সেটা হচ্ছে আমার এল। এখন এরকম তৃতীয় যে ভাগটা সেটা হচ্ছে এন, ও এল হচ্ছে প্রথম ভাগ আর ও এন হচ্ছে থার্ড কোয়ার্টাইল। এই তোমার হচ্ছে ও এন যে পয়েন্টটা, এই ও এন পয়েন্টে তুমি কি করবা, একটা পারপেন্ডিকুলার রাখবা, সেটা কি করছে কার্ভকে গিয়ে এন প্রাইম পয়েন্টে কাট করছে।
এই এন প্রাইম পয়েন্ট থেকে তুমি যখন ওবি এর প্যারালাল লাগবা, সেটা তোমার ওই যে ইফেক্টিভ লেন্থের যে লাইনটা ছিল এল এল প্রাইম, এই লাইনটাকে একটা পয়েন্টে গিয়ে কাট করবে, সেই পয়েন্টটা হচ্ছে এম। ঠিক আছে, এই যে এম পয়েন্টের উপরে যে যতটুকু আছে অর্থাৎ এল প্রাইম এম, এম এল প্রাইম, এই এতটুকু হচ্ছে তোমার লেন্থ ডিসপার্স হয়ে গেছে, ডিসপার্স লেন্থ। এই ডিসপার্স লেন্থটাকে আমরা কি করি, শর্ট ফাইবারকে যেমন পার্সেন্টেজ আকারে এক্সপ্লেইন করি, এটাকে আমরা ওইভাবে পার্সেন্টেজ আকারে এক্সপ্লেইন করি, অর্থাৎ ইফেক্টিভ লেন্থের সাপেক্ষে কতটুকু লেন্থ ডিসপার্স হয়ে গেছে সেটাই হচ্ছে কি লেন্থ ডিসপারশন, অর্থাৎ এল প্রাইম এম। তাহলে এটাকে লেন্থ ডিসপারশন ইকুয়াল টু কি লিখবো, এল প্রাইম এম ডিভাইডেড বাই এল এল প্রাইম, বুঝাতে পারছি, ইনটু 100। অর্থাৎ এখান থেকে বোঝা যাবে কি যে তোমার এল এল প্রাইমের মান যত কম হবে সেই ফাইবারের ইউনিফর্মিটি তত বেশি হবে, ডিসপারশন কম হবে, যার জন্য কি ইউনিফর্মিটি বেশি হবে, ম্যাটেরিয়ালটা ইউনিফর্ম হবে। বুঝাতে পারছি? লেন্থ ডিসপারশন কনসেপ্ট ক্লিয়ার তোমাদের? জি স্যার। তারপরে দেখো এই যে এখানে লেখা আছে সবকিছু, ঠিক আছে, কিন্তু তোমাদের ডায়াগ্রামটা কিভাবে পাওয়া যায় এটাতে হয়তো একটু কনফিউশন ছিল, যেটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম কিভাবে তুমি ডায়াগ্রামটা পাবা। এন এন প্রাইমটা হচ্ছে কি তোমার ও আর এর 3/4 ভাগ, বুঝতে পারছো? এরপর এগুলো বোঝো তো, 50% স্পান লেন্থ কি, 2.5% স্পান লেন্থ কি, এটা থেকে আরো কোনো কনফিউশন আছে? একবার স্যার একটু রিভিউ করে দেন। আচ্ছা, রিভিউ হচ্ছে এই যে ফিগারটা একটু খেয়াল করো, এখানকার মেকানিজমটা কি, মনে করো তুমি একটা স্লাইভার দেখছো না সবাই, দেখছো? জি স্যার। স্লাইভারকে তুমি তোমার বাম হাত দিয়ে একটা জায়গাতে গ্রিপ করে ধরলা, ঠিক আছে? স্লাইভারে তো কোনো ধরনের টুইস্ট থাকে না, থাকে? না স্যার। তুমি একটা প্রান্তে গ্রিপ করছো, বাম হাত দিয়ে গ্রিপ করছো, গ্রিপ করার পর তুমি কি করলা, ডান হাত দিয়ে এর বাহিরে যে অংশটা আছে সেটাকে তুমি ব্রেক করলা, ছিঁড়ে ফেললা। ছিঁড়ে ফেলা মানে কি, এখন তোমার যে ইন্ট গুলো থাকবে সবগুলো ফাইবারের ইন্ট সেম থাকবে, বিভিন্ন কোন একটা ফাইবারের মিডলে ধরছো, কোন একটা ফাইবারের শেষের দিকে ধরছো, অথবা কোনো একটা ফাইবারের শুরুর দিকে ধরছো, এরকম একটা ফেনোমেনন হবে না? বুঝতে পারছো কি? তুমি একটা যে জায়গাটাতে গ্রিপ করছো সেই জায়গাটাতে কি করছো, প্রত্যেকটা ফাইবারের তো তুমি মিডলে ধরতে পারো নাই, হয়তো কোনো একটা ফাইবারের শেষের প্রান্তে তোমার গ্রিপটা পড়ছে, অথবা কোনো একটা ফাইবারের শুরুর প্রান্তে গ্রিপছে, অথবা কোনো একটা ফাইবারের মাঝামাঝি পর্যায়ে গ্রিপ করছে, এরকম একটা ফেনোমেনন। এই যে তোমার হচ্ছে গ্রিপারটা দেখানো হয়েছে, তাহলে সামনের দিকে যে ফাইবার গুলো আছে এগুলো কি বিভিন্ন লেন্থের এখানে আছে। এখন এখানে ফেনোমেনন হচ্ছে কি, তুমি যত এই যে তোমার এ পয়েন্ট থেকে বি পয়েন্টটাকে যত দূরে সরাই নিয়ে যাবে, এ বি এর ডিসটেন্স যত বেশি হবে, ধীরে ধীরে কি তোমার গ্রিপের মধ্যে নাম্বার অফ ফাইবার কমে যাবে না? মনে করো এ পয়েন্টে তুমি 100টা ফাইবার গ্রিপ করে রাখছো, যখন তুমি ধীরে ধীরে সামনের দিকে আগাবা, এখন যে বি পয়েন্টটাতে দেখানো আছে সেখানে কি হবে, তোমার মনে করো যে 50টা ফাইবার তুমি পাইছো, অলরেডি 50টা ফাইবারের ইন্ট শেষ হয়ে গেছে, তাহলে এই যে যেখানে গিয়ে তুমি 50% ফাইবার পাবা তোমার ইনিশিয়াল ফাইবারের চাইতে, সেই লেন্থটা হবে হচ্ছে তোমার 50% স্পান লেন্থ। বুঝাইতে পারছি? মনে করো যে তোমার এ পয়েন্টে তুমি ফাইবার গ্রিপ করে রাখছিলা কয়টা, 100টা, যখন বি প্রান্তে গেছো, বি পয়েন্টে গিয়ে দেখতেছো তোমার ফাইবার এখন হাতের মধ্যে আছে হচ্ছে 50টা, কারণ কি কিছু ফাইবারের ইন্ট শেষ হয়ে গেছে, 50টা আছে, তার মানে এই যে তোমার হচ্ছে 50%-এ চলে আসছে না নাম্বার অফ ফাইবার,
যে ডিস্টেন্স অতিক্রম করার পর তুমি তোমার কাছে 50% ফাইবার এক্সিস্টিং পাইলা, সেই ডিস্টেন্সটা হচ্ছে তোমার 50% স্প্যান। এখন এই যে শেষ একদম শেষের দিকে তুমি যখন চলে যাবা, দেখো একটা ফাইবার মাত্র পাবা, তাহলে 100টার মধ্যে তুমি এখানে পাচ্ছ হচ্ছে একটা মাত্র, তাহলে কি এটা হবে 1% স্পান লেন্থ। বুঝাইতে পারছি? তাহলে 2.5% স্পান লেন্থ কখন, তুমি যখন গিয়ে 2.5% ফাইবার তোমার হাতে থাকবে, তখন সেটা হবে 2.5% স্পান লেন্থ। বুঝছো? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, আরেকটা হচ্ছে এই গ্রাফটার দিকে একটু দেখো, এই গ্রাফটার নাম হচ্ছে ফাইব্রোগ্রাম অথবা আচ্ছা, এখানে একটু খেয়াল করো তোমরা, এটা হচ্ছে কি তোমার ফাইব্রোগ্রাফ অথবা ফাইব্রোগ্রাম। এই গ্রাফটা তুমি কোথা থেকে পাবা? মডার্ন যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেখানে যখন ফাইবার লেন্থকে তোমার হচ্ছে অ্যানালাইসিস করে, তখন এই এই গ্রাফটার মাধ্যমে তারা অ্যানালাইসিস করে। বুঝতে পারছো মেকানিজমটা কি? মেকানিজম হচ্ছে ওই যে আমি একটু আগে যে ফেনোমেননটা দেখালাম, তুমি একটা পয়েন্টে গ্রিপ করছো, তারপর ধীরে ধীরে ডান দিকে সরে যাচ্ছ, এইখানে হচ্ছে ঠিক তাই। এই যে তোমার ও এ পয়েন্টটা হচ্ছে ইনিশিয়ালি যেখানে ধরে আছে, তারপর ধীরে ধীরে ডান দিকে সরে যাচ্ছে, নাম্বার অফ ফাইবার কমে যাচ্ছে, আর এখানে হচ্ছে এই গ্রাফটা এস্টাবলিশ হচ্ছে। এরকম একটা গ্রাফ পাবা যেখান থেকে তুমি দুইটা ইনফরমেশন পাবা। ঠিক আছে? একটা হচ্ছে কি আপার হাফ মিন লেন্থ, আর একটা হচ্ছে মিন লেন্থ। মিন লেন্থ কিভাবে পাবা তুমি? এখানে ডায়াগ্রামটা শুরুতে কি ছিল? ও এ বি, ঠিক কি না? শুরুতে ছিল কি ও এ বি। এখন তোমার কাজ হচ্ছে বি পয়েন্ট থেকে তুমি একটা ট্যানজেন্ট আঁকবা, স্পর্শক আঁকবা কার্ভের উপরে। বি পয়েন্ট থেকে একটা স্পর্শক আঁকবা, ট্যানজেন্ট। এই ট্যানজেন্টটা গিয়ে তোমার হচ্ছে ও এ কে যে পয়েন্টে কাট করবে, ও এ কে কোথায় গিয়ে কাট করছে? কিউ পয়েন্টে কাট করছে। তার মানে তোমার ও কিউ হচ্ছে, ও কিউটা হচ্ছে কি তোমার মিন লেন্থ। বুঝতে পারছো? বি পয়েন্ট থেকে অর্থাৎ 100% যেখানে, সেখানে গিয়ে এখান থেকে তুমি যে স্পর্শক একবার সেটা গিয়ে ওবি কে যে পয়েন্টে কাট করবে, ও থেকে মেজার করে সেই পয়েন্টটা হচ্ছে তোমার ও কিউ, যেটা এটা হচ্ছে মিন লেন্থ। তাহলে আপার হাফ মিন লেন্থ কোথায় থেকে পাবা? আপার হাফ মিন লেন্থ পাবা হচ্ছে ওবি কে হাফ করবা, অর্ধেক। ওবি কে অর্ধেক করে একটা আমরা পয়েন্ট পেলাম, সেটা হচ্ছে সি। এই সি থেকে তুমি যখন কার্ভের উপর ট্যানজেন্ট আঁকবা, স্পর্শক আঁকবা, সেটা গিয়ে যে পয়েন্টে কাট করবে সেখানকার লেন্থটা হচ্ছে তোমার আপার হাফ মিন লেন্থ, ওপি। ঠিক আছে? এখন আরেকটা জিনিস দেয় তোমাদেরকে, সেটা হচ্ছে যে আপার কোয়ার্টাইল লেন্থ। তাহলে কি আপার কোয়ার্টাইল লেন্থ হচ্ছে এই যে ওবি কে তুমি যখন 4 ভাগ করবা, 4 ভাগের দ্বিতীয় যে ভাগটা সেটাই তো হাফ সি। এখন তুমি যখন 4 ভাগ করবা, তাহলে এখানে আরেকটা পয়েন্ট পাবা না? ওসি এর মাঝখানে, ওসি এর মাঝখানে একটা পয়েন্ট পাবা। সেই পয়েন্ট থেকে তুমি যখন স্পর্শক আঁকবা, দিয়ে যে লেন্থটা পাবা সেটা হবে কোয়ার্টাইল লেন্থ। সিবি এর মাঝখানে কোয়ার্টাইল পাবা তোমরা, যেটা সেখান থেকে যখন স্পর্শক আঁকবা সেটা হচ্ছে লোয়ার কোয়ার্টাইল লেন্থ। বুঝতে পারছো? মিন লেন্থ আর আপার হাফ মিন লেন্থ, চারটা জিনিস এখানে আলোচনা করলাম। 4টা পয়েন্ট থেকে 4টা টেনজেন্ট থাকলে 4 ধরনের ইনফরমেশন পাওয়া যাবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে মিন লেন্থ, যেটা হচ্ছে 100% থেকে আসবে। তারপর হচ্ছে আপার হাফ মিন লেন্থ 50% থেকে যাবে। আপার কোয়ার্টাইল 25%, আর 75% থেকে যেটা যাবে সেটার নাম হচ্ছে লোয়ার কোয়ার্টাইল। কনসেপ্ট ক্লিয়ার?
স্যার ওসি ওসি সর্বনাম স্যার আরেকবার বললে ভালো। স্পর্শকটা স্যার কোন জায়গা থেকে আপনি স্যার বলছিলেন? আচ্ছা, স্পর্শকটা আঁকবা হচ্ছে তুমি পয়েন্ট পাবা, যেমন বি পয়েন্ট একটা আছে না, জি স্যার। বি পয়েন্টটা কি এখানে হচ্ছে 100% ফাইবার তোমার শেষ হয়ে গেছে, জি স্যার। তাই না? জি স্যার। অর্থাৎ 100% স্পান লেন্থ। এই 100% স্পান লেন্থ থেকে তুমি যখন স্পর্শক আঁকবা কার্ভের উপরে, সেই স্পর্শকটাকে সামনের দিকে তুমি যখন এক্সটেন্ড করবা, সেটা গিয়ে কি করবে, তোমার ও এ যেটা আছে এই ও এ কে একটা পয়েন্টে গিয়ে কাট করবে, যে পয়েন্টটা কি কিউ। এই 100% থেকে ট্যানজেন্ট যে পয়েন্টটাতে গিয়ে কাট করবে, ও থেকে মিজার করে সেই পয়েন্টটা, যেমন কি ও কিউ, এটা হচ্ছে কি তোমার মিন লেন্থ। বুঝতে পারছো? জি স্যার। আপার হাফ মিন লেন্থ কোথায় থেকে পাবা, তুমি ও বি কে সমান 2 ভাগে ভাগ করবা, তাহলে কি সি পয়েন্ট মাঝামাঝি পয়েন্টে 2 ভাগ করছো যেহেতু, অর্থাৎ ও সি সমান ও বি। বুঝতে পারছি? জি। এই যে সি পয়েন্ট থেকে অর্থাৎ অর্ধেক পয়েন্ট থেকে যখন তুমি ট্যানজেন্ট আঁকবা, সেটা গিয়ে একটা পয়েন্টে কাট করছে দেখো পি, তাহলে ও পিটা হবে হচ্ছে তোমার আপার হাফ মিন লেন্থ। এবার বুঝছো? স্যার ও কিন্তু 100% আরেকবার বলেন স্যার, বাকিগুলো বুঝছি স্যার। ওপি না স্যার, হচ্ছে ও কিউ ওবি স্যার, কে ও তুমি কিউ। হাফ। স্যার ও কিউটা স্যার, কিউ 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 এর বিন্দুটা স্যার। কিউ বিন্দুটা হচ্ছে বি পয়েন্ট আছে না, জি স্যার। বি পয়েন্ট থেকে তুমি একটা স্পর্শক আঁকবা, কার্ভের উপরে একটা স্পর্শক আঁকবা বি পয়েন্ট থেকে। জি স্যার। এই স্পর্শকটা গিয়ে যেটাতে কাট করবে সেটাই হচ্ছে কিউ পয়েন্ট, আর ও কিউ যেটা হবে সেটা হচ্ছে তোমার মিন লেন্থ, এভারেজ লেন্থ। জি স্যার। বুঝছো? এবার কনসেপ্ট ক্লিয়ার? বি পয়েন্ট স্যার। থেকে যখন তুমি স্পর্শক আঁকবা সেটা হবে হচ্ছে ও কিউ। সি পয়েন্ট থেকে অর্থাৎ হাফ যে ও বি এর হাফ, এই সি থেকে যখন আঁকবা সেটা হবে হচ্ছে ওপি। এবার বুঝছো? জি স্যার। স্যার 75% থেকে যেটা বলছিলেন স্যার ওটা কি স্যার? সেটার নাম হচ্ছে লোয়ার কোয়ার্টাইল। স্যার সেটা কিভাবে আঁকবো? লোয়ার কোয়ার্টাইল সেটা হচ্ছে, এটা সেগমেন্ট এর আগের বার আমরা 4 ভাগে ভাগ করছিলাম, মনে আছে? 4 ভাগে ভাগ করছিলাম, মনে আছে? জি স্যার। জি স্যার। ঠিক এখানে ওইরকম 4টা ভাগ করো, তাহলে মনে করো যে 4টা ভাগ যখন করবা, তাহলে ওসি মানে কি দ্বিতীয় ভাগটা, এখন এই ওসি এর মাঝখানে একটা পয়েন্ট পাবা যেটা 25% জন্য, আর সিবি এর মাঝখানে আরেকটা পয়েন্ট পাবা সেটা হচ্ছে 75% জন্য। 25% থেকে যখন আঁকবা সেটা হবে হচ্ছে আপার কোয়ার্টাইল, 75% থেকে যখন আঁকবা সেটা হবে লোয়ার কোয়ার্টাইল। এবার কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। মোট কথা 4 ভাগে ভাগ করে নিলে দ্বিতীয় ভাগটাই তো সি হবে, তাই না? প্রথম ভাগটা হবে ওসি এর মাঝখানে, দ্বিতীয় ভাগটা হবে হচ্ছে সি পয়েন্ট, আর তৃতীয় ভাগটা হবে হচ্ছে সিবি এর মাঝখানে। এবার বুঝতে পারছো? জি স্যার। এই হচ্ছে মোটামুটি ফাইবার লেন্থ, আর এখানে কিছু ডেফিনিশন আছে যেগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে। স্যার গ্রাফটা স্যার পরীক্ষায় কিভাবে আসতে পারে? কিছুই না গ্রাফ গুলো স্যার এখানে। আসলে গ্রাফটা তো তোমার সরাসরি ওইভাবে আসবে না, তোমাকে হয়তো দিবে যে ব্রিফলি ডিসক্রাইব দা ফাইবার লেন্থ মেজারমেন্ট প্রসিডিউর বাই শার্লি কমশর্টার। তখন তোমার শার্লি কমশর্টার সম্বন্ধে একটু লিখতে হবে, লিখে তুমি লিখবা যে শার্লি কমশর্টার দিয়ে অ্যানালাইসিস করে আমরা এই স্টাবল ডায়াগ্রামটা পাবো, তারপরে তুমি স্টাবল ডায়াগ্রামের এই যে অ্যানালাইসিসটুকু লিখে দিবা। বুঝতে পারছো? এখন অ্যানালাইসিস ক্ষেত্রে তোমাদেরকে একটু বলে দেই, ওইভাবে ব্রিফলি একদম আমি যেভাবে বললাম সেভাবে যে বলতে হবে বিষয়টা তা না। মোট কথা তোমার হচ্ছে জাস্ট বুঝাইতে হবে। যেমন কি রকম, এই যে দেখো করে যে কিউ পয়েন্ট মানে কি, কিউ পয়েন্ট মানে হচ্ছে তোমার ও এর হাফ পয়েন্ট। অর্থাৎ তাহলে তুমি এভাবে লিখতে পারো যে হেয়ার ও কিউ ইকুয়াল টু হাফ ও এ। বুঝতে পারছো? অথবা তুমি যদি ডিসক্রাইব করে লিখতে চাও, ঠিক আছে, তাহলে ওইভাবে লিখবা যে ও এ কে আমরা হচ্ছে হাফ করে কিউ পয়েন্ট পাই। আর যদি সংক্ষেপে লিখতে চাও তুমি লিখতে পারো যে ও কিউ ইকুয়াল টু হাফ ও এ। এভাবে যে দেখো এখানে কিছু আমি তোমাদেরকে যেগুলো দরকারি সেগুলো দিয়ে দিছি নিচে, আর ডিসক্রিপশনটা যেহেতু আমি তোমাদেরকে বুঝাই দেই এজন্য ডিসক্রিপশনটা ওইভাবে আমি লিখি নেই, আর ওইভাবে আসলে লেখাও এখানে পসিবল না, তোমরা তোমাদের মতো করে লিখবা। বুঝতে পারছো? তুমি যদি চাও সেন্টেন্স আকারে ভাষায় লিখতে পারো, অথবা যদি সিম্বলের আকারে লিখতে চাও সেটাও লিখতে পারো, দুইটাই তোমার হচ্ছে একসেপ্টেবল। বুঝাইতে পারছি?
জি স্যার। এখানে কোশ্চেনটা আসবে হচ্ছে যে ফাইবার লেন্থ এক্সামিন উইথ শার্লি কম শর্টার। ঠিক আছে, শার্লি কম শর্টারের মাধ্যমে ফাইবার লেন্থ মেজার করা। সেই ক্ষেত্রে তোমার হচ্ছে শার্লি কম শর্টারের ডেসক্রিপশন দিতে হবে। শার্লি কম শর্টারের ডেসক্রিপশন দেওয়ার পরে তারপর তুমি এই ডায়াগ্রামটা নিয়ে আসবা, সেখান থেকে বলবা যে ট্রেস করে ডায়াগ্রাম নিয়ে আসছো, এরপরে ডায়াগ্রামটা অ্যানালাইসিস লিখে দিবে, তোমার কাজ শেষ। বুঝাইতে পারছি? তারপর হ্যালো, আসসালামু আলাইকুম। এরপর আর কোনো সমস্যা? হ্যাঁ বলো। স্যার, আপনি যদি হচ্ছে মানে আমাদেরকে একটু বলে দিতেন, আমাদের তো আসলে সিলেবাস অনেক বড় স্যার, আর কোনটা আসলে কম। তো এখন স্যার মানে একটু যদি জাস্ট একটা ওভারভিউ চাচ্ছ, এই তো? জি স্যার, যদি ইম্পর্টেন্ট মানে টপিকস গুলো যেগুলো হচ্ছে আচ্ছা, ওভারঅল সাজেশন। মানে ফুল কোর্সের একটা ওভারভিউ চাচ্ছ, এই তো? জি স্যার। হ্যাঁ। স্যার যে কোন জিনিসগুলো এখন, কিছু জিনিস হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য, যেমন এখানে তোমার নিচের যে পোর্শনটা, এই যে এই গ্রাফটা তোমার ফাইব্রোগ্রাফ অ্যানালাইসিস, এটা আসলে তোমাদেরকে কোর্সে পরীক্ষাতে দেওয়া সম্ভব না। বুঝতে পারছো? এটা হচ্ছে একটা মডার্ন ইনস্ট্রুমেন্ট থেকে আসে। তার মানে এই জিনিসটা অবশ্যই তোমাদের বোঝার জন্য ছিল। ঠিক আছে, তার মানে কি এটা তোমাদের শেখার জন্য, এটা আসলে পরীক্ষার কোনো পার্ট না। এখন এখান থেকে তোমার হয়তো তারপর হচ্ছে মিন লেন্থ কি, ইউনিফর্মিটি ইন্ডেক্স কি, ইউনিফর্মিটি রেশিও কি, এই জিনিসগুলো তোমার হচ্ছে মেইনলি এখানে পড়ার বিষয়। ঠিক আছে, তো এরকম তোমরা হচ্ছে ফুল যে তোমাদের কোন কোন জিনিসগুলো পরীক্ষার জন্য পড়তে হবে, এরকম একটা ওভারভিউ চাচ্ছ, এই তো? জি স্যার। জি স্যার। স্যার আচ্ছা, স্যার আমার এটা একটা হচ্ছে, কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এটা তো স্যার দুইটা পার্ট না স্যার, একটা স্যার পার্ট একটা স্যার মঞ্জুরুল স্যারের পার্ট, কিন্তু স্যার শুনছি হ্যাঁ, স্যার মঞ্জুরুল স্যার স্যার তো নাকি এখন, চলে গেছে স্যার। এখন স্যার মানে স্যারের হ্যাঁ পার্টটা কি সেটাও, আমাদের কিভাবে পড়া লাগবে এটা যদি বলতে। স্যারের পার্টটাও আমি ওভারভিউ দিয়ে দিব। স্যার ঠিক আছে, যেহেতু স্যার এখন নাই, স্যারের পার্টটারও ওভারভিউ আমি দিয়ে দিব তোমাদেরকে, এটা নিয়ে তোমাদের টেনশনের কিছু নাই। ঠিক আছে, স্যারের যখন ওভারভিউ আমি দিব, আমি মনে করো একটা টপিক বললাম, স্যার যদি তোমাদেরকে পড়াই থাকে তাহলে তো ভালো, আর যদি ওই টপিকটা না পড়াই থাকে তাহলে একটু আমাকে নক করবে যে স্যার এটা স্যার পড়ায় নাই, আমি একটু তোমাদেরকে আলোচনা করে দিব। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আমরা ধীরে ধীরে একটা একটা করে তোমাদের হচ্ছে টপিকে চলে যাই, তাই না? আচ্ছা, লাস্টে মানে একদম কোর্সের হ্যাঁ বলো, তুমি একটু আরেকবার স্যার ওই বলো। যে লাস্টে যে কিছু মেশিনারি স্যার, লাস্টে যে মানে কোর্সের লাস্টে মেশিনারিজ পড়াছিলেন, একিআইএস এফআইএস এগুলা স্যার, এটা প্রবলেম। আচ্ছা, ওখানে কি প্রবলেম আছে? স্যার ওই যে প্রবলেম আছে, তিনটা প্রসিডিউর আচ্ছা আমি দেখাইছিলেন। মানে যাই গিয়ে তারপর আলোচনা করি, দেখি তোমাদের কোথায় সমস্যা। ঠিক আছে, স্যার মঞ্জুর স্যারের স্যার একদম লাস্ট লেকচার স্যার কিছু বাকি ছিল আমাদের এপি সেকশনের জন্য স্যার, আমরা স্যার ক্লাসটা করতে পারিনি। আচ্ছা এটাই তো তোমাদেরকে বললাম যে আমি হচ্ছে তোমাদেরকে আলোচনা করব, যদি কোনো একটা টপিক স্যার আলোচনা করে নাই, বা তোমাদের কোনোভাবে মিসিং হয়েছে বা বুঝতে সমস্যা হয়েছে, ঠিক মতো বোঝো নাই, সেটা আমি আবার রিপিট করব। বুঝতে পারছো এবার? আচ্ছা, এই তো এসবিআই ম্যানুয়াল। আচ্ছা দেখো, এসবিআই ম্যানুয়াল থেকে মেইনলি তোমার যে জিনিসগুলো পড়তে হবে সেটা আমি কিন্তু একটা তোমাদেরকে হচ্ছে ওভারভিউ দিয়ে দিছি। ঠিক আছে, মডার্ন ফাইবার টেস্টিং ইকুইপমেন্ট বা এই টাইপের কোনো একটা হচ্ছে ইয়ার মাধ্যমে আমি তোমাদেরকে বলে দিছি যে কি কি পড়তে হবে। এখানে মেইনলি হচ্ছে স্কোপ অফ এইচবিআই, অর্থাৎ তুমি এইচবিআই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে কি কি প্যারামিটার, তোমার হচ্ছে কোন কোন ম্যাটেরিয়াল গুলো টেস্ট করবা, কি কি প্যারামিটার টেস্ট করতে পারবা। বুঝতে পারছো? এটা হচ্ছে একটা টপিক সেখানে, স্কোপ অফ এইচবিআই।
এখানে যেমন কি এখানে কোন ধরনের ম্যাটেরিয়াল তুমি টেস্ট করবা, র কটন টেস্ট করবা। র কটনের যে ইনফরমেশন গুলো আমাদের দরকার হয় সেগুলো আমরা অ্যানালাইসিস করার জন্য যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি সেটাই হচ্ছে উস্টার HBI। এখন যদি আমি বলি যে কোন কোন প্যারামিটার গুলো আমরা এখান থেকে মেজার করতে পারবো, এই যে সেই প্যারামিটার গুলো এখানে লিখে দেওয়া আছে, দেখছো 2.1 থেকে তোমার হচ্ছে 2.17, অর্থাৎ মোটামুটি 17টা প্যারামিটার তুমি এখান থেকে অ্যানালাইসিস করতে পারবা। এটা হচ্ছে একটা বিষয়। আর এখানে দেয়া আছে যে কোনটার হচ্ছে অ্যাব্রিভিয়েশন কি, শর্ট ফর্ম কি, সেগুলো দেয়া আছে। এরপর তোমাদের হচ্ছে সবগুলোকে একটু বলে দেয়া আছে যে স্পিনিং কনসিস্টেন্সি জিনিসটা কি, এই যে SCI স্পিনিং কনসিস্টেন্সি ইনডেক্স এই জিনিসটা কি। তারপর হচ্ছে তোমার এই যে মাইক্রোনিয়ার ভ্যালুটা কি, আর তুমি যে ভ্যালুগুলো পাচ্ছ মাইক্রোনিয়ার ভ্যালু জাস্ট একটা জাজ যে এটা কোন কি রকম আছে। একটা রেঞ্জের মধ্যে থাকলে সেটাকে আমরা ভেরি ফাইন বলতেছি, অর্থাৎ মোস্ট ফাইনার। একটা রেঞ্জের মধ্যে থাকলে ফাইন বলতেছি, একটা মিডিয়াম বলতেছি, তার সাথে বেশি হলে কোর্স বলতেছি, ভেরি কোর্স বলতেছি। এগুলো জাস্ট তোমাদের শেখার জন্য, এগুলো তো আসলে ওইভাবে তোমাদের ইয়ে করা সম্ভব না, বা পরীক্ষা খাতায় ওইভাবে লিখতেও পারবা না, বুঝতে পারছো? যে কোন রেঞ্জের মধ্যে থাকলে এটাকে আমরা কোন ধরনের ক্যাটাগরিতে ফেলি, এটা ভেরি ফাইন, ফাইন, মিডিয়াম নাকি কোর্স, এগুলো হচ্ছে জাস্ট তোমাদের শেখার জন্য। এটা এখানকার কোনো মেজর পার্ট না, বা তোমাদের এই স্টেজে বা এই লেভেলে এগুলো হচ্ছে পড়তেও হবে না ওইভাবে, জাস্ট তোমাদের শেখার জন্য। ঠিক আছে? এখানকার মেইন তোমার যে টপিক সেটা হচ্ছে কি স্কোপ অফ HBI, বুঝাইতে পারছি? এখানে ইন ডিটেলস বলা আছে আর কি, যে RD কি, প্লাস বি কি, তারপরে যে নিকারসন হান্টারের কালার চার্ট বুঝাই দিছি না, এটা কালার চার্ট এটা বুঝো। এটা ক্রিটিক্যালের কিছু তো না রে বাবা, এখানে দুইটা এক্সিস, ঠিক আছে? একটা এক্সিস হচ্ছে RD এর জন্য আর একটা হচ্ছে প্লাস বি এর জন্য, বুঝতে পারছো? একটা হচ্ছে RD আর একটা হচ্ছে প্লাস বি। একদিকে তুমি RD কে সাজাইছো, আরেকদিকে হচ্ছে প্লাস বি কে সাজাইছো। সাজাইলে তাহলে কি, আরেকটা তোমাদেরকে বলছিলাম যে কালার কোড, 3 ডিজিটের একটা কালার কোড থাকে। প্রথম যে ডিজিট এটা হচ্ছে RD এর ডিজিট, তারপরেরটা হচ্ছে প্লাস বি, আর তারপরে হাইফেনের পরে যে আরেকটা থাকে সেটার নাম হচ্ছে ট্রাশ গ্রেড থেকে সেটা আসে। এখন এখানেও দেখো ভিতরে 3 ডিজিটের কোড নাম্বার, দেখছো? এখন 1 তোমার হচ্ছে RD এর ভ্যালু 1 মানে হচ্ছে সেটাকে তোমরা পড়ে আসছো যখন লেভেল 1 এই সম্ভবত ন্যাচারাল ফাইবার কোনটাতে তোমাদের, তোমরা কোন লেভেলে ন্যাচারাল ফাইবার পড়ছো? স্যার 1 2 লেভেল 1 এ, তাই না? ন্যাচারাল ফাইবারে তোমরা যখন কটন ফাইবার পড়ছো তখন দেখছো আমেরিকান গ্রেডিং সিস্টেম, ইউরোপিয়ান গ্রেডিং সিস্টেম পড়ছো না? সেখানে এগুলো তোমাদের ছিল যে গুড মিডিলিং, স্টিক মিডিলিং, মিডিলিং, লো মিডিলিং, এই জিনিসগুলো এখানে তোমাদের একদম ব্যাখ্যা সহ আলোচনা আছে। এই জিনিসটা কি, এটাকে ডেভেলপ করছে হচ্ছে দুইজন সায়েন্টিস্ট, একজনের নাম হচ্ছে নিকারসন আর একজনের নাম হচ্ছে হান্টার। এই দুইজন সায়েন্টিস্ট একটা কালার চার্ট ডেভেলপ করছে, যেটা হচ্ছে কি মানে RD বলো আর প্লাস বি বলো দুইটাই কি আসলে কটনের কালার রিলেটেড, তাই না? মেইনলি তোমার এই যে গ্রেডিংটা, আমেরিকান কটন গ্রেডিং, এটা করা হয় হচ্ছে তোমার কালার এবং ট্রাশ, এই দুইটা জিনিসকে কনসিডারেশনে নিয়ে, বুঝতে পারছো? এখন তোমার RD এর ভ্যালু 1 মানে হচ্ছে গুড মিডিলিং, তারপর হচ্ছে 2 মানে হচ্ছে স্ট্রিক মিডিলিং, 3 মানে হচ্ছে মিডিলিং, 4 মানে স্ট্রিক লো মিডিলিং, 5 মানে হচ্ছে মানে স্ট্রিক গুড অর্ডিনারি, 7 মানে হচ্ছে গুড অর্ডিনারি। ঠিক সেরকম প্লাস বি এর ভ্যালু 1 মানে হচ্ছে হোয়াইট, 2 মানে হচ্ছে লাইট স্পটেড, 3 মানে স্পটেড, 4 মানে হচ্ছে টিং, 5 মানে হচ্ছে ইয়েলো স্পটেড। এখন দেখো একটা যে কোনো একটা ভ্যালু আমরা বলি 3 4 2, এটা দিয়ে কি বোঝাচ্ছে? 3 মানে কি RD এর ভ্যালু। এখন RD এর ভ্যালু 3 মানে কি, একটু আগে বললাম আমি, 3 মানে কি মিডিলিং, দেখছো? তাহলে এই যে তোমার হচ্ছে 3 4 2 যে ম্যাটেরিয়ালটা আছে, তোমার ফাইবারটা আছে, এটা কোন ক্যাটাগরিতে পড়ছে? 3 মানে হচ্ছে মিডিলিং, তারপর 4 মানে হচ্ছে কি টিং, আর 1 মানে হচ্ছে কি ট্রাশ গ্রেড 1, অর্থাৎ ট্রাশ গ্রেড যত কম হবে সেটা কি তত ভালো, ট্রাউন যত বেশি হবে সেটা কি
তত ভালো না খারাপ? খারাপ। হ্যাঁ, এটা সবাই বোঝে তাই না? মনে করো যে তোমরা হচ্ছে ধান কিনতে গেছো, ধানের মধ্যে চিটা, জি স্যার। এখন চিটা যত বেশি হবে সেটা কি তত ভালো মানের ধান নাকি? তত খারাপ মানের ধান। হ্যাঁ, এখানেও ঠিক তাই, এখানেও ঠিক তাই। তোমার ফাইবারের মধ্যে যত বেশি ট্রাশ থাকবে, ট্রাশটা ইম্পিউরিটি না, যত বেশি ট্রাশ থাকবে সেই ফাইবারটা কি তত লো গ্রেডের, যেটাতে ট্রাশের অ্যামাউন্ট কম থাকবে কি তত ভালো। এখানে এই যে লাস্টের যে ডিজিট 1 2 3 1 2 3 4, এটার ভ্যালু যত বেশি হবে সেটা কি ট্রাশের অ্যামাউন্ট তত বেশি, অর্থাৎ ওটা গ্রেড তত নরমাল গ্রেড, আর ট্রাশের অ্যামাউন্ট যত কম সেটা হচ্ছে তত বেটার গ্রেডের। এই হচ্ছে এখানে দুইটা এক্সিস, একটা হচ্ছে কি এখন এখানে ওই যে তোমাদের এক্স আর ওয়াই নাই, তো একটু হচ্ছে অন্যভাবে দেয়া আছে, এজন্য মনে হচ্ছে তোমাদের কাছে যে এটা কি নাকি, আসলে কিছুই না। ঠিক আছে, একটা এক্সিসে আছে হচ্ছে ক্লাস বি আর একটা এক্সিসে আছে হচ্ছে আরডি, বুঝছো? জি স্যার। এই হচ্ছে এখানকার পড়ার বিষয়। মেইনলি এখানে কোন জিনিসটা পড়তে হবে তোমার, স্কোপ অফ এইচবিআই, কোন কোন প্যারামিটার গুলো টেস্ট করতে হয় এগুলো একটু ডিসক্রাইব। তোমরা তো এগুলো পড়ে আসছো, যে ফাইবার লেন্থ কি এটা পড়ে আসছো না নাকি পড়ো নাই? ফাইবার ফাইননেস কি, এখানে নতুন কিছু প্যারামিটার অ্যাড হয়েছে যেমন আরডি প্লাস বি, এগুলো তো আলোচনা করে দিছি। এখন এরকম কোন একটা প্যারামিটারে যদি তোমাদের সমস্যা থাকে সেটা বলতে পারো, যে কোনো একটা প্যারামিটার তোমরা বুঝতেছো না, এরকম কোন প্যারামিটার দেখো, একটু চোখ গোলাই নাও, আর একটু বড় করে দেই না, দেখো প্যারামিটার গুলো, কোনোটা যদি না বোঝো তাহলে আমাকে বলো। স্যার হ্যাঁ বলো। স্যার এক্সামে যদি আসে স্কোপ অফ এইচবিআই অর ডিসক্রাইব সাম প্যারামিটার অফ ফেব্রিক বা এইচবিআই মেশিন থেকে আমরা কি ধরনের প্যারামিটার গুলো পাই, তখন কি স্যার এইখানে যতগুলো প্যারামিটার আছে সবই লিখবো নাকি স্পেসিফিক কিছু লিখে দিলে হবে? হ্যাঁ, তোমাকে বলি, তোমার প্রথমটা কি স্কোপ অফ এইচবিআই। স্কোপ অফ এইচবিআই মানে কি, ফার্স্ট কথা লিখতে হবে যে কোন ম্যাটেরিয়াল টেস্ট করবা তুমি, সেটা লিখলা। লেখার পর কোন কোন ইনফরমেশন গুলো তুমি হচ্ছে এই এইচবিআই থেকে পাবা, এই যে ইনফরমেশন গুলো তোমার 17টা ইনফরমেশন তুমি পাবা। এখন তুমি যদি লেখো যে 5টা ইনফরমেশন, তাহলে কি হবে, গ্রহণযোগ্য হবে? বলো। না স্যার। এবার বুঝছো? জি স্যার। এখন তোমাকে মনে করো যে আরেকটা সেকেন্ড যে কোশ্চেনটা বললা, যে ব্রিফলি ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্ট প্যারামিটারস অফ এইচবিআই। এখন ইম্পর্টেন্টের ক্ষেত্রে তুমি গিয়ে হয়তো কিছু এদিক সেদিক করতে পারো, দুই একটা, যেমন মনে করো যে দুই একটাকে মার্জ করে নিতে পারো, যেমন ম্যাচুরিটি আর হচ্ছে তোমার ফাইননেস একটা আরেকটার সাথে রিলেটেড, এই দুটাকে তুমি মার্জ করে নিতে পারো। ফাইবার লেন্থ, আপার হাফ মিন লেন্থ, ইউনিফর্মিটি ইন্ডেক্স, শর্ট ফাইবার, সবগুলোকে তুমি মার্জ করে একটা জায়গায় নিতে পারো। ফাইবার লেন্থ হেডিং দিলা, দিয়ে এখানে সবকিছুকে তুমি মার্জ করে ঢুকাই দিলা, যে আপার হাফ মিন লেন্থ কি, শর্ট ফাইবার কন্টেন্ট কি, ইউনিফর্মিটি কি। বুঝাইতে পারছি? জি স্যার। এবার বুঝছো? জি স্যার। তারপর মনে করো যে তোমার হচ্ছে রিফ্লেক্টেন্স, ইয়েলোনেস, কালার গ্রেড, এগুলো সব কি কালারের সাথে রিলেটেড। তুমি কালার লিখে কালারের ভিতরে এদেরকে ঢুকাই দিলা, মার্জ করে দিলা, এটা অপশন আছে যখন বলবে যে ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্ট প্যারামিটারস অফ এইচবিআই। এবার কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা ওকে। তারপর স্যার উস্টার ক্লাসিমেট ফলস, স্যার এখানে কিছু সমস্যা ছিল। স্যার স্কোপ অফ উস্টার এইচবিআই যদি বলে তাহলে স্যার এখানে যতগুলো প্যারামিটার যেগুলো আছে সেগুলো লিখতে হবে স্যার? হ্যাঁ, এখানে দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে তুমি কোন ম্যাটেরিয়াল টেস্ট করতেছো সেটা আগে লিখতে হবে, তারপর হচ্ছে কোন কোন ইনফরমেশন গুলো তুমি এখান থেকে গ্যাদার করতে পারবা সেটা। এখানে হচ্ছে এই যে 17টা হচ্ছে ইনফরমেশন। বুঝতে পারছি? স্যার এখন এখানে স্যার একটু মার্কসের দিকে খেয়াল করবা, একটু বলি আমি, এখানে একটু মার্কসের দিকে খেয়াল করবা। যদি দেখো যে মার্কস বেশি, তাহলে শুধু নামগুলো লিখে দিলে তো তোমার হচ্ছে ফুল মার্কস তুমি পাবা না। সেই ক্ষেত্রে এই যে নিচে ডিসক্রিপশন আছে না, যে তোমার হচ্ছে আরডি কি প্লাস বি কি,
এগুলো একটু শর্টকাটে তোমার হচ্ছে তোমার মতো করে লিখবা, একটু মার্কস কম সেক্ষেত্রে জাস্ট শুধু নামগুলো লিখলেই এনাফ। বুঝতে পারছি? স্যার বর্তমানে আমাদের যে রকম ভাবে পরীক্ষা হচ্ছে সেখানে তো মার্কস তো স্যার ডবল থাকে, এখন ডবলের জন্য কি ডবলই লিখবো নাকি স্যার? এটাই তো বললাম রে ভাই, তুমি বুঝলা না আমার কথাটা। মনে করো যে তোমার মার্কস এখন তো একটু মার্কস বাড়াই দেয়া আছে, তাই না? তুমি হচ্ছে 1 ঘন্টায় অ্যান্সার করবা হচ্ছে, মনে করো যে পার আধা ঘন্টার জন্য তুমি একটা করে সেট পাচ্ছ, তাই না বিষয়টা? এই তো এখন তোমার আধা ঘন্টার জন্য একটা করে, তুমি যখন নরমালি যখন ফিজিক্যাল পরীক্ষা দাও তখনও তো তোমার আধা ঘন্টাই বরাদ্দ থাকে একটা করে হচ্ছে সেট লেখার জন্য, তাই না? বিষয়টা তো এরকমই, তখনও তো আধা ঘন্টায়, তখন নাম্বার অফ সেট 2 ঘন্টায় পরীক্ষা দাও 4 সেট অ্যান্সার করতে হয়, ওই তো ঘুরে ফিরে একই জিনিস। এখন এখানে কি করা আছে, তোমার নাম্বার গুলো একটু বাড়াই দেওয়া আছে, এজন্য যতটা সম্ভব একটু ইলাবোরেটলি লিখতে হবে। বুঝতে পারছো? যদি বড় থাকে তাহলে স্যার মানে স্যার প্রতিটা পয়েন্টগুলো আর কি একটু মনে করো যে তোমার হচ্ছে এই কোশ্চেনটা দিয়ে তোমার মার্কস দিয়ে দেয়া আছে সাপোজ ধরো 10, আমার কথা বোঝো। এখন 10 মার্কসের একটা অ্যানসারের জন্য তুমি শুধু লিখলা যে এটা দিয়ে হচ্ছে তোমার র কটন টেস্ট করা হয় আর এটা দিয়ে এই 17টা প্যারামিটার ফাইন্ড আউট করা যায়, এতটুকু লিখতে কয় সেকেন্ড লাগবে তোমাদের? 17টা প্যারামিটার মুখস্থ আছে, ঠিক আছে, খুব বেশি হলে 2 মিনিট। এখন তুমি নিজে নিজেকে জাজ করো যে একটা 2 মিনিটে একটা 10 মার্কসের কোশ্চেন ইজ ইট ইথিক্যাল? আমার কথা বুঝছো? তাহলে তোমাকে কি এই কোশ্চেনটার জন্য তোমাকে মিনিমাম তোমার হচ্ছে 10টা মিনিট বরাদ্দ দিতে হবে। এখন 10টা মিনিট যদি বরাদ্দ দাও, তোমাদেরকে তো বললামই এই যে এগুলো তো লেখার দরকার নাই, ডাটা টেবিল যেগুলো যে এত থেকে এত হলে মিডিয়াম, এগুলো তো দরকার নাই। তুমি জাস্ট যে ময়েস্টার, হ্যাঁ ময়েস্টার জিনিসটা কি, এখন ময়েস্টার হচ্ছে বেশি হওয়া ভালো নাকি কম হওয়া ভালো, শেষ। তারপর মনে কর তোমার রিফ্লেক্টেন্স আরডি জিনিসটা কি, প্লাস বি জিনিসটা কি, এগুলো একটু লিখে দিবা নিজের মতো করে। এবার বুঝতে পারছো? প্রত্যেকটা লিখবা, লিখে তার সম্বন্ধে যতটুকু তুমি ইনফরমেশন দিতে পারো, যতটুকু তোমার জানা আছে ততটুকু। আবল তাবল কথা লিখে তো লাভ নাই, ইতিহাস লিখে লাভ আছে? সায়েন্স তো ইতিহাস বোঝে না, সায়েন্স এক্সাক্ট যতটুকু জিনিস আছে ততটুকু দিতে পারলেই আনাপ। বুঝতে পারছো? তারপর কি বললা তোমরা, ক্লাসমেট নাকি? জি স্যার, ক্লাসমেট উস্তার ক্লাসমেট ফলস। আচ্ছা দেখি ক্লাসমেটে কি হয়েছে। এই তো ক্লাসমেট। জি স্যার, ওই স্যার বি ফল্ট সি ফল্ট এগুলো কেন হয়, ফল্ট অ্যানালাইসিস গুলো যদি একটু আলোচনা করতেন। আচ্ছা, ফল্ট অ্যানালাইসিস হচ্ছে এই যে দেখো নিচে সবগুলোর কারণ দেয়া আছে। এই যে দেখো প্রত্যেকটা ফল্টের কারণ দেয়া আছে। A1 ফল্ট কেন হবে? ব্যাড কন্ডিশন অফ কার্ডিং ব্লোরুম ক্রাশ ইন ইয়ার্ন। তুমি যদি ব্লোরুম কার্ডিং এর কন্ডিশন ভালো না হয় তোমার, অর্থাৎ প্রপার ক্লিনিং যদি না করো, দেখো মেইন ইস্যুটা কি এখানে ট্রাশ নিয়ে। তোমার ইয়ার্নের মধ্যে যদি ট্রাশ চলে যায়, তুমি যদি ট্রাশকে ঠিকমতো রিমুভ করতে না পারো, ইয়ার্ন পর্যন্ত যদি ট্রাশ চলে যায়, তাহলে কি হবে? A1 A2 এই ফল্ট গুলো আসবে। A3 ফল্ট কখন আসবে? যদি নেপস থাকে তোমার ইয়ার্নের মধ্যে, নেপস, ফ্লাফ, ফরেন ম্যাটার, ড্রাফটিং জোন যদি হ্যাঁ গুড। ডার্টি মানে এখানে তো অন্য কিছু আসবে না,
আমার কথা বুঝো তোমরা? এখানে কোন ধরনের ময়লা আসবে? এখানকার ডার্টি মানে কি আসলেই কিছু ফ্লোটিং ফাইবার গুলো যখন লেপিং হয়ে থাকবে, আশেপাশে কিছু ফ্লোটিং ফাইবার থাকবে, এগুলোই তো তোমার হচ্ছে ডার্টি। নোংরা মানে তো এগুলোই, তাই না? এখন এই যে ফ্লোটিং ফাইবার গুলো যখন তোমার ইয়ার্নের সঙ্গে জড়ায় যাবে, ডেফিনেটলি তোমার একটা ফ্লাপ পুরে করছে। এখন ইয়ার্ন তো টুইস্ট হয়ে যায়, টুইস্টের মধ্যে লক হয়ে গেছে, ওর তো আর বের হওয়ার কোনো সুযোগ নাই। তখন ওই জায়গাটা কি হবে? ঠিক হয়ে থাকবে, একটু মোটা হয়ে থাকবে। তার মানে কি ওটা হচ্ছে একটা ফল্ট। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার যদি ড্রাফটিং জোন ডার্টি থাকে। ফরেন ম্যাটার বোঝো? হিউজ আলোচনা করছি তোমাদের এটা নিয়ে। ফরেন ম্যাটার বোঝো? জি স্যার। আগে কি বলতো জানো? দেশ হলো দুইটা, কি কি? একটা হলো বাংলাদেশ আর একটা হলো বিদেশ, বুঝছো? তো বিষয়টা হলো এখানে 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 কনসেপ্টটা হলো সেটাই। বোঝে শুধু কটন ফাইবারের পলিয়েস্টার ফাইবার আসছে, সেও কি ফরেনার, বুঝছো? অর্থাৎ কটন ফাইবার বাদে যা কিছুই আসুক সব কি তার ফরেন ম্যাটার। বুঝতে পারছি? তারপরে A4 জন ডার্টি, ফ্লাই ওয়েস্ট, ট্রাম্পেটের মধ্যে ফ্লাই ওয়েস্ট থাকে, আরেকটা হচ্ছে থাকে এখানে ক্লাস এক্সিস। স্যার আপনার মাইক স্যার। আর আপনার মাইক্রোফোন স্যার মাইক্রোফোন মিউট করা। শুনতে পাচ্ছ এখন? জি স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যায় স্যার। আচ্ছা দেখো, এখানে হচ্ছে ক্লাসিফিকেশন ম্যাট্রিক্স যেটা, এটা সাজানো আছে। এখানে দুইটা জিনিস কনসিডারেশন, একটা হচ্ছে ফল্টের লেন্থ আর একটা হচ্ছে ফল্টের সাইজ। এক্স এক্সিস বরাবর কি দেয়া আছে? ফল্টের লেন্থ, আর ওয়াই এক্সিস বরাবর সাইজ। ঠিক আছে, এখন দেখো এখানে কি আছে? +100 মানে বুঝো? +100 মানে হচ্ছে নরমাল তোমার যে ইয়ার্ন, এটা কি 50% হলে চলবে নাকি? নরমাল যে ইয়ার্ন, এটার বডি কত পার্সেন্ট হবে? আমার কথা বুঝো নাই নাকি? 100%। গুড। নরমাল যেটা সেটা হবে 100%। 100% এর নিচে হলে কি হবে? সেটা থিন হয়ে যাবে। আর 100 এর উপরে যখন যাবে সেটা হবে থিক। তাহলে এই যে এখানে বলছে হচ্ছে প্লাস 100%, এর মানে কি? তোমার হচ্ছে 100% এর সঙ্গে আরো 100%, অর্থাৎ নরমাল ইয়ার্নের চাইতে যখন দ্বিগুণ হয়ে যাবে তখন থেকে সেটাকে আমার ফল্ট হিসেবে কাউন্ট করা শুরু হয়ে যাবে। A1 ফল্ট কখন হবে? যখন নরমাল ইয়ার্নের চাইতে দ্বিগুণ। তার সাইজ
আর লেন্থ কতটুকু 1 সেন্টিমিটার পর্যন্ত, আপ টু 1 সেন্টিমিটার, তাহলে এই ফল্টটাকে আমরা বলবো হচ্ছে A1 ফল্ট। তাহলে B1 ফল্ট কি হবে? লেন্থ হচ্ছে 1 থেকে 2 সেন্টিমিটারের মধ্যে, আর সাইজ কতটুকু? আবার নরমাল ইয়ার্নের ডাবল। তাহলে এই যে আমার হচ্ছে A4 আছে, A4 মানে কি নরমাল ইয়ার্নের চাইতে 5 গুণ হবে, আমার ইয়ার্নের যে বডি তার চাইতে 5 গুণ হবে। আর লেন্থ কতটুকু? 1 সেন্টিমিটারের নিচে, আপ টু 1 সেন্টিমিটার। এভাবে একটা ম্যাট্রিক্স এখানে দাঁড় করানো আছে। প্রত্যেকটা ক্লাসের জন্য কি কজ, কেন এই ক্লাসের ফল্ট আসে সেগুলো আলোচনা করা আছে। এই হচ্ছে এখানকার এই শীটের মেইন আলোচনার বিষয়, আর কিছুই নাই এখানে। অনেক কিছু আছে যেগুলো তোমাদের আসলে এই লেভেলে লাগবে না ওইভাবে, বুঝতে পারছো? অ্যাডভান্স এখানে একদম তোমার হচ্ছে মডার্ন ক্লাসিমেট দেয়া, তো এখানে আবার ফরেন ম্যাটারের কন্টামিনেশনেরও কিছু ইনফরমেশন দেয়া আছে যেগুলো তোমাদের লাগবে না, পড়ায়ও নেই। এই তো নাকি, আর কি? তাহলে স্যার শুধু স্কোপ অফ এইচবিআই হয়ে যাবে? হ্যাঁ, এখন তোমাদের হচ্ছে সবচেয়ে বেটার হয় তোমাদের যে কি কি পড়তে হবে ওভারভিউ, এটা আমি তোমাদেরকে মেইল করে দিই নাকি? জি স্যার, জি জি স্যার। স্যার স্যার একটা ওয়ার্ড ফাইলে লিখে mail করে দিন। আজকে তোমাদেরকে আমি মেইল করে দেই, তোমরা একটু পড়াশোনা করো, করার পরে তোমরা একটু দেখো, দেখে তোমাদের কি কি কোন টপিক গুলো পড়ানো হয় নাই সেটা বললাম আর কি, বা কোন যে টপিকটা তোমরা ঠিক মতো বোঝো নাই, ঠিক আছে? যেগুলো প্রবলেম গুলো ফাইন্ড আউট করো, আমরা আরেকদিন বসবো, এর পরের উইকে আমরা আরেকদিন বসে সেগুলো আমরা সলভ করে দেব। জি স্যার, এটাই মনে হয় বেটার হয়, তাই না? একটু কম করে দিলে ভালো হয়। এখন তোমরা যদি এই লেভেলে আসলে দেখো, ইঞ্জিনিয়ারিং হচ্ছে শেখার জিনিস, এখানে কম পরীক্ষায় পাশ করা তো বড় কথা না, শিখতে তো হবে কিছু জিনিস, তাই না? আমাদের তো এবার এই যে তোমাদের সবকিছুই মানে মুখস্থের তোমরা উপর দেখো, দিয়ে তোমাদেরকে তো খুব বেশি কিছু আমি পড়াই নাই, যেমন এইচবিআই হাতেই তো সময় নেই স্যার, দেখে মনে হলো যে 15 দিন মাথা টাটা ঘুরে যাচ্ছে। এইচবিআই যখন খুব বেশি কিছু আমি পড়াইছি, বলো তুমি বলো, ওখানে কি মনে হলো যে উস্টারি এইচবিআই আমি খুব বেশি কিছু পড়াইছি? যতটুকু তোমাদেরকে না পড়ালেই নয়, টাচ না করলেই নয়, ততটুকুই পড়াইছি। এখন এরপরে আবার তোমাদের লেভেল 3 তে যখন যাও, তখন ওই এসিটিএম আছে, তখন বেল ম্যানেজমেন্ট, তখন আরেকটু ব্রিফলি আলোচনা করি। আর যখন ফাইনাল যারা আমাদের হচ্ছে অ্যাডভান্স স্পিনিং এ যারা আসে, তাদেরকে যেহেতু এগুলো না জানলেই নয়, তখন আরেকটু হয়তো তোমাদেরকে তো জাস্ট আমি প্রিলিমিনারি নলেজটাই দিছি, তাই না? কি যতটুকু তোমাদের না দিলে নয়, এভাবে আমি সাজাবো দিয়ে দেখো, যেহেতু নিজস্ব আমি দিয়ে দেব, যদি তোমাদের পরের উইকে বসে একটু প্রয়োজন টাইম দিলে লং টাইম দিয়ে প্রবলেম, ঠিক আছে? জি স্যার। জি স্যার, ঠিক আছে। আজকে তাহলে ক্লোজ করে দেই নাকি? জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।